নমস্কার। শুভ সকাল। হ্যাঁ, সকাল বলা চলে। এখনো অনেকটা সকাল, অনেকটাখানি রয়েছে সকাল। আ দুপুর গড়াতে চলেছে। আমরা যথারীতি আবার দেরি করেছি। আমাদের সময় অতিক্রম করে ফিরে গেছি। মানে অতিক্রম করে গেছি আমরা। আমাদের ট্রেন্ডিং বজায় রেখেছি আমরা যেটা করি। অন্তত বাঙালিদেরকে যে দোষটা দেওয়া হয় যে সময় আসতে পারে না, আমরা সেটাই করেছি। আর না, তাহলে এই মাসে একটা মানুষের জন্মদিন, সেই বিখ্যাত মানুষ শতবর্ষে যিনি চলেছেন সত্যজিৎ রায়। সেই সত্যজিৎ রায়ের কথা দিয়ে শুরু করি। না আর বিলম্ব নয়। এবার আমরা শুরু করব। আজ আমাদের সাথে রয়েছে দুজন খুদে বন্ধু, আমাদের দুজন শিল্পী, আমাদের শিল্পী, আমাদের সহনাগরিক। আমরা প্রত্যেকে আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা গ্রামে থাকলেও আমরা সহনাগরিক। আমাদের চিন্তায় মননে আমরা একই কথা, একই যাপন, একই চিন্তা ভাবনা করি। সেই কারণে আমার সাথে রয়েছে আহ প্রিয়া, তার সাথে তবলায় রয়েছে রুনাদা, এবং আরেকজন বন্ধু রয়েছে আমাদের তিস্তা। তিস্তা, আমরা সকলে একে অপরের সাথে পরিচয়গুলো করে নেব। আমাদের এই আড্ডা ঘরে বাইরে, এখন যে সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, অর্থাৎ আমাদের সকলেরই বাইরে বেরোনোটা বোধহয় ঠিক নয়। তাই অনুষ্ঠানের নাম যতই ঘরে বাইরে হোক, আমরা থাকবো ঘরে, আমাদের বাইরের মনটা ঘরের মধ্যে রাখার চেষ্টা করবো। আমাদের সাংস্কৃতিক চর্চা, আদান প্রদান, ভাব বিনিময় সবকিছু হবে আমাদের ঘরোয়া ভাবেই। তাই আমাদের এই উদ্যোগ। আহ একটু করে পরিচয় পর্ব। তিস্তা, তোমার সম্পর্কে কিছু বলো। তুমি নিজেকে নিজের সামনে একটু বলো। আমি তিস্তার সঙ্গে একটু বলে নিচ্ছি। কয়েকদিন আগেই এই এপ্রিল মাসে একটি কিশোর ভারতী পত্রিকায় তিস্তার সদ্য একটি ছড়া প্রকাশিত হয়েছে, ছোট্ট করে। এই সময়ের জন্য খুব ভালো সেটা। আমি একটু বলি তিস্তা। আহ, আহা আজ ভারী মজা, যাবো স্কুলে, স্যানিটাইজার নিতে যাবো না কুকুলে, মুখে নিয়ে মাস্কটাও যেতে হবে ভাই, চলার পথে দূরত্ব বজায় রাখা চাই। আমরা আমাদের শারীরিক দূরত্ব, দৈহিক দূরত্ব বজায় থাকুক, কিন্তু মনের দূরত্ব নয়। তাই আমরা আজ একই প্ল্যাটফর্মে ফেসবুকে লাইভ এসেছি অনুষ্ঠান করতে। তুমি নিজেকে একটু বলো। হুম, নিজেকে বলবো। নিজেকে তুমি প্রশ্ন করলে বেশি ভালো হতো কিছু। হ্যাঁ, এটা আমিও বলবো। ঠিক। আহ, আরেকজন বন্ধু আমাদের সাথে রয়েছে, প্রিয়া। তাহলে প্রিয়া, তোমার কাছ থেকে যাই। একটা হচ্ছে কি, আমরা যারা শিল্প সংস্কৃতির চর্চা করি, যারা ভাবি আমাদের, যাদের আমরা আমরা বলি নাচে জন্ম, নাচে মৃত্যু। আমাদের নাচে জন্ম, নাচে মৃত্যু, আমাদের গান আমাদের জীবন, আমাদের কবিতা আমাদের মানে জীবন যাপন, সবকিছু জুড়ে রয়েছে কবিতা, গান, শিল্পকর্ম। তাদের কাছে কতটা জুড়ে রয়েছে আমরা। এই লকডাউন কি তাদের জীবনে কতটা প্রভাব ফেলেছে? লকডাউন চলছে, তোমরা সবাই স্কুলের পড়াশোনা করো, স্কুল বন্ধ, কেমন ভাবে দিন কাটছে তোমাদের? এটা দিয়ে যদি শুরু করি, একটু একটু বিষাদ কথা গাইতে হ্যাঁ, গাইতে শুরু করি আমরা এই লকডাউনের মধ্যে। হ্যাঁ, আমি বলবো যে মানে লকডাউনে ভালো দিকও কিছু আছে, খারাপ দিকও আছে। ভালো দিকগুলো হলো যে মানে মানে আমাদের বাড়ির মানে যেটা মেম্বারদের সাথে টাইম কাটানো হয় না সেটা হয়েছে লকডাউন থাকাকালীন। হুম, আর যেটা খারাপ দিক হচ্ছে লকডাউনের, সেটা হচ্ছে যে আমাদের মানে স্কুলে বন্ধু বান্ধব এসব, এরা এদের সাথে দেখা হচ্ছে না ঠিকঠাক করে, এগুলো খারাপ দিক। আর লকডাউনে গান তো তিস্তার আছে। ক্ষেত্রে কি গান তাই? তিস্তা, তোমার কাছে লকডাউনটা কেমন ভাবে কাটছে, মানে বাড়ি বসে, স্কুলে না গিয়ে? স্কুলের বন্ধুদের তো অনেকদিন দেখিনি, মানে এখন কেমন দেখতে হয়েছে ভুলেই যাব, খুবই তাদের মিস করেছি। তারপর আমি এখন আঁকি, আবৃত্তি করি, তো সেই নিয়েই কিছুটা লকডাউন কেটেছে। বই পড়েছি লকডাউনে। আচ্ছা প্রিয়া, তোমার কাছে এই লকডাউন, মানে এই যে ঘর বন্দি, আমরা সকলে বলছে, একটা কথা বেশি শুনেছে, ডিপ্রেশন, মানে মানসিক ভাবে আমরা ভেঙে পড়ছি। তো লকডাউন আমাদের কিভাবে গান, আমরা যে যে কর্মগুলো করি, তিস্তা কবিতা বলতে ভালোবাসে, লিখতে ভালোবাসে, তুমি গানের সাথে জড়িয়ে রয়েছে তোমার জীবনযাপন, গান তোমার কিভাবে পাশে দাঁড়িয়েছে লকডাউনে? আসলে আমি কথাগুলো ঠিকঠাক করে বুঝতে পারছি না, কেটে বলছিলাম কেটে এই আসছে। লকডাউনে, এই লকডাউনে গান তোমার জীবনে কিভাবে জীবন সঙ্গী হয়ে উঠেছে, তোমার জীবন যাপনের হুম, সবকিছু হয়ে উঠেছে গান। আরেকবার দাদা বলবে, আমি বুঝতে পারছি না ঠিকঠাক করে। বলছি, গান, গানকে তুমি কিভাবে কাছে পেয়েছো এই লকডাউনে, আরো গানকে কিভাবে আঁকড়ে ধরেছো তুমি? হ্যাঁ, হ্যাঁ, গান তোমার গানকে, জীবনে কতটা প্রভাব ফেলেছে? গানটা মানে আগে হয়তো
টিউশন স্কুলের মধ্যে গানটা প্র্যাকটিস করা হতো না ঠিকঠাক হুম। করে। লকডাউনে মানে প্রচুর পরিমাণে গানটা প্র্যাকটিস করতে পেরেছি। এটাই আমি লকডাউনে কাছে পেয়েছি গানকে আরো বেশি করে। তিস্তা, তোমার কাছে কিভাবে ধরা দিয়েছে লকডাউন কবিতাতে, তোমার লেখনীতে? তো আমি যখন বিভিন্ন ভার্চুয়াল অনুষ্ঠান করেছি, ফেসবুকে প্রোফাইলে বিভিন্ন আবৃত্তি দিয়েছি, এই করেই লকডাউনটা অনেকটা ব্যস্ততার মধ্যে কেটে গেছে। আর আমি ড্রয়িং করি, তো তাহলে ড্রয়িং শুরুটা কি করেছি। আমাদের একটু, বাহ বাহ, তো অনেকটা সময় পেয়েছো, মানে নিজের ভালো লাগা জিনিসগুলো নিয়ে কাটানোর জন্য একটা ভালো সময় পাওয়া গেছে, তাই তো? আহ, একটু আমরা যদি আমাদের এগুলো মানে একটা গান বা কবিতা দিয়ে শুরু করা যায়। প্রথমে একটা কবিতা দিয়ে শুরু হোক, তারপর গানে আসছি। তিস্তা, একটা আচ্ছা, কবিতা। আগামীকালই তো কবিগুরুর জন্মদিন, তাই তারই এই, একটি কবিতা আমি আবৃত্তি করছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পুষিল প্রাণের পর, কেমনে পুষিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হিথায় হুথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল কি কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। আহ, আমাদের সকালে ঘুম থেকে উঠে রবির কর, সেরকম কোন একটা সকাল থেকে হয়তো কবিগুরু লিখেছিলেন এই নির্ঝরের স্বপ্নভঙ্গ, ঘুম ভেঙে লিখেছিলেন। তেতলার ছাদে এসে তিনি যখন প্রথম সূর্য দেখেন লিখেছিলেন এই কবিতা। আজকে আমাদের সাথে রয়েছে আরেকজন মানুষ, যিনি এখানে রয়েছেন প্রিয়াকে তবলায় সংগত করতে, সহযোগিতা করতে, কিন্তু তিনি মনে প্রাণে আদ্য একজন কবি, নিজে স্বরচিত মানে নিয়মিত লেখালেখি করেন। তাছাড়াও তিনি শিল্প সংস্কৃতির সাথে জড়িয়ে রয়েছেন, যুক্ত রয়েছেন। আহ আমরা হয়তো বেরিয়ে গেল এক মিনিট। আহ আমরা কন্টিনিউ চালিয়ে যাও, আমাদের বন্ধু প্রিয়া এবং রোনাদা ছিল যারা, তারা একটু সময়ের জন্য হয়তো টেকনিক্যাল কোনো সমস্যার জন্য বেরিয়ে গেল, কিন্তু আমরা কন্টিনিউ চালিয়ে যাবো। কৃষ্ণা, তোমার কথাতেই বলছি, তোমার আচ্ছা, তোমার এই যে কবিতা, যে কথা বললে, তুমি তুমি যে কবিতায় যাপন করো বললে, কবিতার শুরুটা ঠিক কিভাবে হয়েছিল তোমার?
কবিতার শুরু হয়েছিল আমি যখন কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম, তখন আমার 3 বছর বয়স ছিল। হুম তখন ছোটদের নিয়ে সেই স্কুলের ম্যামেরা হুম একবার প্রোগ্রাম করানোর কথা বলেন, অ্যানুয়াল প্রোগ্রামে, যে তোমরা কোনো কবিতা করবে হুম কোরাসে, বা আমরা সাথে থাকবো এরকম করে। তো সেখান থেকেই প্রথম মঞ্চে হুম ওঠা। সেই কথা খুব একটা মনে নেই, কিন্তু হুম মানে যতদূর জানি এইটুকুই হুম হয়েছিল। সেটা একটা রবীন্দ্র জয়ন্তী ছিল। হুম। বাহ বাহ, মানে সেই একটা, মানে একটা গোলের পরিপূর্ণতা তখন শুরু হয়েছিল, আবার রবীন্দ্র জয়ন্তী আসছে। তার আগে আমরা বসেছি ফেসবুকের এপারে ওপারে থেকে। চলে এসছে, রুনাদা চলে এসছে এবং প্রিয়া চলে এসছে। আহ, একটু রুনাদার কাছে শুনে নেবো, এই লকডাউনে রুনাদা জীবন যাপন করেছে, কিভাবে দিন কাটিয়েছে। তবলাই যে মানুষের বোন তুলতে পারে, কথা তুলতে পারে তবলার চাকি দিয়ে, সেই রুনাদা যে নিজের যার লেখার কলমের হাত আরো বেরিয়ে গেছে টেকনিক কারণের জন্য। আবার ফিরে আসবো আমরা। আহ আচ্ছা, হ্যাঁ, তিস্তা তোমার যে কথাটাই ফিরে যাচ্ছি, ওখানে যাই। আশা করি টেকনিক্যাল চলে আসবে, কোনো সমস্যা হচ্ছে, নেটওয়ার্কে কোনো সমস্যা, বারবার বেরিয়ে যেতে হচ্ছে তাদের হয়তো। আহ, হ্যাঁ, তুমি যেটা বলছিলে ওখানে কত বছর বয়স তখন তোমার? 3 বছর। বা 3 বছর বয়স। প্রথম হাতে করে কি মায়ের সাথে এই কবিতায়? বুঝতে পারছি। প্রথম বলা কবিতা কোনটা, যেটা কোনো মনে আছে, প্রথম যে কবিতার মঞ্চ উঠে বলেছিলি? এখন তো আর অত মনে নেই। তো মনে হয় আমাদের তখন হ্যাঁ মনে হয় সহজ পাঠ কবিতার যে পরপর অংশগুলো আছে সেইগুলোই হ্যাঁ হ্যাঁ, আমাদের কোরাস বলতে দেওয়া হয়েছিল। মানে সহজ পাঠ থেকে। বুঝতে পারছি। তাহলে রবীন্দ্রনাথের সাথে তুমি পরিচয় কি তখনই প্রথম, মানে রবীন্দ্রনাথকে জানা, রবীন্দ্রনাথকে চেনা, রবীন্দ্রের সঙ্গে আত্মীকরণ হওয়া তখন থেকেই? তোমার লেখালেখিতে হাতে খড়ি কখন হলো? মানে প্রথম লেখা জগতে কখন আসা হলো? লেখা আমি তার আগে খুব একটা লিখতাম না, মানে লকডাউনের আগে খুব একটা লিখতাম না। তো হুম লকডাউনের সময় একটা পত্রিকা হুম আমাকে ওরকম লেখা চায়, আমাদের স্কুলেই হুম পত্রিকার কথা বলা হয়েছিল। তো হুম সেখান হুম থেকেই গল্প লিখি, তারপর আস্তে আস্তে কিছু কবিতা লিখি। উম, এটাই করতে থাকি, এখনো লিখছি। খুব হুম, বেশি দিন আগে আমি লেখা শুরু করিনি। বুঝতে পারছি। আহ, আমি সদ্য দেখছিলাম, মানে তোমার সাথে কথা প্রসঙ্গে আমি যেটা শুনেছিলাম যে উম, তোমার ওই মানে একটা পত্রিকা, যেটা পত্রিকা নয়, কবিতার বই বেরোচ্ছে তোমাদের পাঁচমিশালির তরফ থেকে, তো সেখানে তুমি আহ তুমি একটু বলো, যে ওই ব্যাপারটা একটু বলো অনুষ্কা, তোমার কাজটা নিয়ে। তুমি বর্তমানে কি কাজ করছো ওই রোমন্থনের সাথে? তোমার প্রতি কাব্যগ্রন্থের নাম রোমন্থন, মানে কতজন লেখক আছে, তাদের লেখা নিয়ে পত্রিকাটা বেরোচ্ছে? হ্যাঁ, বইটা আমাদের বেরোচ্ছে পাঁচমেশালি থেকে। তো হুম এই জন্য বইটার 13টা লেখা আছে, 13টা গল্প। তো হুম পাঁচমেশালির আমি আবৃত্তি করি এবার ওখানে, ওই জন্য বই নিয়ে এখন বিভিন্ন জায়গায় লাইভ হচ্ছে। আর হুম বইটার হুম আমি প্রুফ রিডিং এও ছিলাম। হুম হুম, এখন বুঝতে তো পারছি। বইটার প্রিন্টিং চলছে। তো আশা করি সবার খুবই ভালো লাগবে বইটা। ঠিক আছে, মানে একদম নতুন লেখকদের নিয়ে, ম্যাক্সিমাম তো নতুন লেখক, তাই তো পত্রিকায়? খুবই এটা নতুন ভালো উদ্যোগ। লেখক, মানে তারা এই লেখা শুরু করেছেন। হুম, হুম। এক মিনিট দেখি যে প্রিয়া এবং রোনাদা ছিল, আশা করি চলে আসবে, এখনো আসেনি, চলে টেকনিক্যাল সমস্যার জন্য আসছে আশা করি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে। মানে আমরা চেষ্টা করছি এই সমস্ত রকম প্রতিকূলতা এড়িয়ে আহ, যতটা সম্ভব করা যায় আমাদের। ওরা আহ, আসলে ভালো হতো। হ্যাঁ, ভালো হতো, মানে একটু খাপছাড়া আমি দেখছি বারে বারে আসছে, আসছে না, মানে গানটা কোথাও গিয়ে মানে সুরটা পাচ্ছি না, তালটা কেটে যাচ্ছে মাঝে মধ্যে, সেটাই। আর আচ্ছা, এই মাস জুড়ে তো বহু মানুষের জন্মদিন, সত্যজিৎ রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, আহ, এদের কবিতা, এদের চর্চা, সত্যজিৎ রায়ের সিনেমা দেখা হয়? নিশ্চয়ই দেখা হয়। প্রিয় সিনেমা কি? প্রিয় সিনেমা বলতে হীরক রাজার দেশে। বা হীরক রাজার দেশে প্রিয় সিনেমা, মানে প্রথমবার কি হীরক রাজার দেশে কখন দেখেছিলে, কত ছোট বয়সে? প্রথমবার হীরক রাজার দেশে আমি দেখেছিলাম 10 বছর বয়সে। কাকে ভালো লাগে, হুপিকে না বাঘাকে, নাকি দুজনের কম্বাইন্ড জুটে গিয়ে? মানে কার জন্য দেখা, হীরক রাজার জন্য বাঘাকে। নাকি বাঘাকে? সেটাই। আমরা টিয়াকে সাথে পেলে গানটা হতো হতো হয়তো। আহ,
তাহলে একটা নজরুলের কিছু কবিতা হতে পারে এই মুহূর্তে, হোক একটা কবিতা। আমি আজকে বেছে নিয়েছি কান্ডারি হুঁশিয়ার কবিতাটা। কেন, হুম। এটার সাথে এখনকার পরিস্থিতির খুব মিল আছে। এখানে সাধারণ মানুষকে বিপদ থেকে রক্ষা করতে একজন কান্ডারিকে ডাকা হয়েছে। তো চলে এখনো চলে এসছে, সাধারণ মানুষ বিপদে। প্রিয়া প্রিয়া চলে এসে এসছে। গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। ওর আমি তাহলে গানটা শুনে গানটাতে ফিরে যাই, তারপর আসছি কবিতাতে আবার। প্রিয়া, গানটা আচ্ছা। আমরা যে গানটা মিস করছিলাম, মানে এতক্ষণ কবিতা হচ্ছিল, কথা হচ্ছিল, আর মাঝে মাঝে ওই তাল কেটে যাওয়ার মতো গানটা মিস করছিলাম আমরা। আমাদের হিরের বাজার দেশে গল্প হচ্ছিল, গোপী বাঘার কথা হচ্ছিল। আমরা বাঘা হতে পারি, আমরা তাল দিতে পারি, গানটা করতে পারবো না, তাই গানের সুর তোকেই ধরতে হবে। গানটা বীণা বাজাও তুমি বীণা বাজাও তুমি আকাশ নামে ধারা বীণা বাজাও তেমনি করে আপন হাতে চলে আমার বেদনাতে, তেমনি করে আপন হাতে চলে আমার বেদনাতে, নূতন স্মৃতি যাত্রা বুঝিয়ে বলে বীণা বাজাও তুমি। বলে বাজাও তুমি শিরবে আমার প্রাণে সকল সবে, বাজে বলে বাজাও তুমি শিরবে আমার প্রাণে সকল সবে, ঘাতে বাড়ি বাড়ি আমার রাতে, যেসব তোমার ঘাতে বাড়ি বাড়ি আমার রাতে, চারিদিকে তারা ব্যথায় ভরি বীণা বাজাও তুমি। আকাশ নামে তারার আলোর গানে ভরে বীণা বাজাও বেশ কিছু কমেন্ট এসে গেছে আমাদের, কমেন্টগুলো আমরা এতক্ষণ লক্ষ্য করিনি। আমাদের একজনকে হারাচ্ছিলাম, একজন যিনি ছিল কথা প্রসঙ্গে, মানে কত কথা বলতে গিয়ে বেশি কথা বলা করে যাচ্ছিলাম, মানে আসছে না এই টেনশনে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিলাম। সন্দীপ কর্মকার লিখেছে অসাধারণ, আউটস্ট্যান্ডিং। নবীন কর্মকার লিখছে অসাধারণ। অলিভা জোন্স লিখছে তিস্তা দে, খুব সুন্দর লাগলো তোমার কবিতা। আহ বিউটি বাবু কর্মকার লিখছে খুব সুন্দর অনুষ্ঠান। রাত নামার পর লিখছে বা। পূজা দাস লিখছে খুব সুন্দর। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আগাম রাবীন্দ্রিক অভিনন্দন, তার রবীন্দ্রনাথের জন্মদিন। আজ আমাদের সাথে আরেকজন মানুষ রয়েছে
যার মুখটা একটু একটু কম দেখা যাচ্ছে, মানে আমাদের যেহেতু পোর্ট্রেট মুডে আছে তাই দেখা যাচ্ছে না। রুনাদা, রুনাদা যারা জানে, যারা চেনে তারা জানে, এখন দেখছে তবলা বাজাতে। তার লেখনির হাত, মানে যখন কলম ধরে তখন সে কলমও যথেষ্ট ভালো। আহ, তো এখন বলেছে, আজকে আবদার করেছে আমাকে, না আমি আজ হাতে গরম কবিতা শোনাবো না, মানে যখনই শোনাই হাতে গরম কবিতা শোনাই, তাই আজ হাতে গরম কবিতা বলছে শোনাবো না। তো সে কারণে রুনাদা, তোমার এই লকডাউনটা কিভাবে একটু যদি বলো, সকলের সাথে শেয়ার করো, এই লকডাউনটা তোমার কাছে কিভাবে বেরোলো অন্তত। প্রথমেই বলি, লকডাউন গত বছর থেকে শুরু হয়েছে। তো সেই যেহেতু লকডাউনে আমরা বাড়ি থেকে বেরোতে পারছিলাম না, মানে বেশিরভাগ সময়টাই বাড়িতে কাটাতে হয়েছে। দরকার যখন লাগছিল তখন হয়তো বার হতে হচ্ছিল বাইরে, এমার্জেন্সি যখন ছিল। কিন্তু এই সময়টাতে আমরা এখনো কিন্তু বাড়ির মধ্যেই আছি এবং খুব রেস্ট্রিকশনে আছি। সবসময় মাস্ক ব্যবহার করছি, স্যানিটাইজার ব্যবহার করছি। কোভিড এর জন্য যেগুলো মানা দরকার সবাই সেগুলো সবাই মিলে পালন করছি। তাও আমরা চাই যাতে আমাদের এখানে বা আমাদের সারা ভারতবর্ষের মধ্যে এই কোভিডটা যাতে উচ্ছেদ হয়ে যায়, সেই কামনা করছি। সবাইকে বলবো যে সবাই স্যানিটাইজার মাস্ক অবশ্যই ব্যবহার করার জন্য। হ্যাঁ, আমি এই ঐকতানকে অনেকদিন ধরেই চিনি, খুব ভালো একটা সংস্থা, প্রথম থেকেই আমি আছি। আর হ্যাঁ, এর প্রত্যেকটা অনুষ্ঠানে আমি আসার চেষ্টাও করি। হয়তো কোনো কোনো অনুষ্ঠানে নাও আসা হয়েছে, এরকম হতে পারে কিছু সমস্যার জন্য। যাই হোক, চেষ্টা করি আমি আসার। খুব ভালো লাগে এদের প্রত্যেকটা যে ইয়ে, খুব ভালো অনুষ্ঠানের যে প্রত্যেকটা ইয়ে করে সবকিছু সবই ভালো। যাই হোক, আমি মোটামুটি আর কি ওই যে কৌশিক বললো যে কবিতা টবিতা হালকা হালকা লেখালেখি করি, সেটা লেখি। তো ব্যাপারটা এখন এই মুহূর্তে সেরকম ওই হাতে গরম কবিতা আমার হাতে নেই আর কি। যাই হোক, যেহেতু কৌশিক বলেছে তাহলে তো পুরানো কবিতা বলা যেতেই পারে, নাকি কৌশিক? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তাহলে একটা পুরানো কবিতাই বলি, ঐকতানকে নিয়ে লেখা। হ্যাঁ 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 আমি ভাবছিলাম যে বলবো না, কিন্তু হ্যাঁ। যাই হোক বলেই নি। ঐকতানকে নিয়ে লেখা আমার প্রথম কবিতা, ঐকতান। হুম। সীমার মাঝে অসীম তুমি, নামটি ঐকতান। যারা এখনো পায়নি মঞ্চ, তারা পায় স্থান। 1 বছরের ঐকতান, সরি তখন 1 বছর হয়েছিল, এখন কিন্তু সময়টা বেড়ে গেছে। 1 বছরের ঐকতান বেশ জমজমাট, সন্ধে হলে গান কবিতা আসর জমজমাট। কচি কাঁচা বাচ্চা বুড়ো সবাই এর সদস্য। আগামী দিনে এইভাবে আসুন গড়ে তুলি ঐক্য। কখনো রবীন্দ্র, কখনো নজরুল, কখনো বঙ্কিমকে নিয়ে এই নিয়েই সন্ধেবেলায় আলোচনা চলে। কেউ বা করে আবৃত্তি, কেউ বা করে গান। এইভাবে জমে ওঠে আমাদের ঐকতান। শুধু ভাষা দিবস, শিশু দিবস, মাতৃ দিবস কেন, সকল দিবস পালন করি ঐকতানে যেন। জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে হয়ে মিলিত, গাছ লাগায় আর পরিবেশ বাঁচায়, এটাই মোদের লক্ষ্য। ঐকতানের ঐক্য রসে হয়েছি মোরা জড়িত, কোনো বাধা আমাদের করতে পারবে না পীড়িত। এখনো যারা রয়েছে অঙ্কুর, তারা আগামীতে হবে বৃক্ষ। নবীন ঐকতানের গোড়ায় মোরা আসুন জলসিঞ্চনে হই রত। এই ছিল আমার ঐকতানকে নিয়ে চিন্তাধারা। ঐকতানকে আমি প্রথম থেকে জানি ও চিনি, খুব ভালো লাগে এদের প্রত্যেকটা কার্যকলাপ, বিভিন্ন রকমের যে এরা অনুষ্ঠানগুলি করে বা শর্ট ফিল্মগুলি তৈরি করেছে, খুব ভালো লেগেছে। শর্ট ফিল্মগুলি সত্যি খুব সুন্দর। এখন এই যে আমরা বাড়িতে বসে ভার্চুয়ালি ভাবে এইভাবে সবার সঙ্গে যে আদান প্রদান হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে, তাও সে ঐকতানই করে দিচ্ছে। কারণ তাই আরেকবার আমি ঐকতানকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। যাই হোক, অপু বলো এবার কি বলছো? হ্যাঁ, আমি একটা কথা বলে দিই, মানে আমার নামটা কিন্তু কৌশিক অপু লেখা আছে। রুনা কাকু একবার আমাকে আগে কৌশিক বললে, এবার অপু বললো, তাই দুটো আমি লিখে দিয়েছি, কোনো অসুবিধা যাতে না হয়, এটা হচ্ছে প্রথম কথা, সুবিধা হয়ে গেছে। আর
দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এরপর তিস্তার কাছে যাবো। তিস্তা, তুমি ঐকতানকে কিভাবে দেখো? তোমার থেকে ঐকতান মানে যতটুকু পরিচয় হচ্ছে এই কম দিনে ঐকতানকে, তুমি যদি দেখো কোনোভাবে চেনো, যদি না চেনো সেটাও বলতে পারো। হ্যাঁ, চিনি মোটামুটি। আমি পেজে তো কাজ দেখেছি, শর্ট ফিল্ম হুম, গুলো হুম। দেখেছি, খুবই সুন্দর শর্ট ফিল্ম গুলো। শর্ট ফিল্ম গুলো বিষয়গুলো খুবই ভালো। আর ঐকতানের গ্রুপটাতেও ছিলাম, তোমাদের সব নাটকের হুম, রিহার্সাল হয়, বসন্ত উৎসব গুলো আমি ফটোগুলো দেখছিলাম, খুব ভালো হুম, লাগছিল। হুম, বুঝতে পারছি। দূরে দূরে ভালো, দূরে থাকো ভালো থাকো, এখন যে সিচুয়েশন, তুমি দূরে আছো মানে আমাদের থেকে দূরে, ভার্চুয়ালি আমাদের সাথে রয়েছো, এটাই আমাদের পরম পাওনা। আর তার মাঝে দুটো কমেন্টস এসেছে, আর ওগুলো একটু পড়ে নি। বিশ্বজিৎ কর্মকার লিখেছে খুব ভালো। অলিভা জোন্স আবার লিখছে প্রিয়া মন্ডল খুব সুন্দর তোমার গান। স্বপ্ননাল লিখেছে বা রুনা মন ভরে গেল তো, কে লিখছে? স্বপ্ননাল লিখেছে। অলিভা জোন্স আচ্ছা, স্বপ্ন উড়ান। অলিভা জোন্স লিখেছে ধন্যবাদ। রুনাদা দারুণ লাগলো। হ্যাঁ, সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আহ, আমরা যারা ঐকতানিকরা আছে, আহ, আমাদের এখানে সবাই ঐকতানিক, তিস্তা ঐকতানিক, তিস্তা আমাদের স্বজন বান্ধব, তাই এসছে একই ছাদের তলায় আমরা। আমাদের মানসিকতা একই না হলে একই ছাদের তলায় আসতে পারতাম না। সেই জায়গায় দাঁড়িয়ে তিস্তা আমরা যেখানে আটকে ছিলাম, ওই কান্ডারি হুঁশিয়ার, এখানে আমরা আমাদের কান্ডারি ধরতে হবে। যে সময়, এই যে সময়ের কথা রণদা একটু আগে বলছিল, আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদেরকে ভাঙতে হবে, আমাদেরকে ঘরে আবদ্ধ থাকতে হবে, দূরে থেকে ভালো থাকতে হবে, নিজেকে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কবি নজরুল এর কবিতা দিয়ে জানবো সময়টাকে। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার কিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি, বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট, ভীরু যাত্রীরা, গুরু গরজায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি, তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি, তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা, ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির, অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। নমস্কার। কান্ডারি হুঁশিয়ার। আহ কয়েকটা দুটো কমেন্ট এসেছে, একটু পড়ে নি মাঝখানে। আবার আমাদের এক বন্ধুকে বেরিয়ে গেছে টেকনিক্যাল কারণে, আবার ফিরে আসবে, সেই ফিরে আসার অপেক্ষায় আবার দুটো কমেন্ট পড়ে নিচ্ছি। অপূর্ব কর্মকার ওকে লিখছে বা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে ভাই, আমরা সবাই সব সময় পাশে আছিলাম, পাশে আছি, এগিয়ে যাক ঐকতানের প্রচেষ্টা, পথ চলা। ধন্যবাদ দাদা,
সাথে থেকো। অপূর্বদা নিয়মিত লেখালেখি করে এবং ঐকতানে একজন শুভাকাঙ্ক্ষী। অপূর্বদা, তোমাকেও একদিন চাই আমাদের এই কোন একটা অনুষ্ঠানে সাথে থাকতে হবে। চায়না কর্মকার লিখছে তোমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে। ধন্যবাদ দিদি, সাথে থাকো। তারপর গার্গী মন্ডল লিখছে খুব সুন্দর হলো আবৃত্তিটা। আহ ধন্যবাদ গার্গী। আহ গার্গী আমাদের ঐকতানে একবারে প্রথম দিন, প্রথম যে অনুষ্ঠান হয়েছিল আহ সেই অনুষ্ঠান থেকে গার্গী আমাদের সাথে ছিল, এখনো সাথে আছে। পথ চলা আমরা প্রথমে খুব কয়েকজন নিয়ে শুরু করেছিলাম, এখন আমাদের ব্যাপ্তি হচ্ছে, যেটা হয় আর কি, মানে ডালপালা ছড়াতে থাকে সেটা হচ্ছে। কিন্তু প্রথম দিনের সঙ্গী যারা ছিল আহ, তারা আছে, আশা করি থাকবে পাশে। আবার ওই টেকনিক্যাল সমস্যা মিটিয়ে আবার প্রিয়া এবং রুনাদা চলে এসেছে। আহ, আর প্রিয়ার কাছে একটু যাবো। প্রিয়া, আহ এই সময় দাঁড়িয়ে আমরা লকডাউনের কথা বললাম, তো একটু আগে তিস্তার সঙ্গে যে বিষয়ে কথা হচ্ছিল, এই আমাদের তিস্তা যেমন কবিতাকে ভালোবাসে, কবিতা নিয়ে চর্চা করতে ভালোবাসে, তো কবিতার সাথে প্রথম আলাপ হয়েছিল তাদের কোথায়, তো প্রথম মঞ্চে ওঠা, সেরকম তোমার জীবনে প্রথমবার গান নিয়ে মঞ্চে ওঠা, গানের সাথে প্রথম আহ, একত্রীকরণ হওয়া, আত্মীকরণ হওয়া, এটা প্রথম কবে হয়েছিল, প্রথম মঞ্চে ওঠার অভিজ্ঞতা, এটি যদি ভালো লাগা মুহূর্তগুলো আমার ভাগ করে নিই, মনে করি একটু স্মৃতি মন্থন করি আমরা। প্রথমেই বলি, আমার প্রথমে আমি মঞ্চে গান করিনি, প্রথমে আমি কম্পিটিশনে গান করেছি। তাই মঞ্চের অভিজ্ঞতাটা আমি ঠিকঠাক প্রথমটা বলতে পারবো না। তার পরবর্তীকালে আমি মঞ্চে গিয়েছি। প্রথম মানে উৎসব মানে এটা আছে, সেই কম্পিটিশন থেকে আমার স্টার্ট, আমার জার্নিটা। বুঝতে পারছি। কেমন ছিল সেই অভিজ্ঞতা, প্রথম কোন গানটা করা হয়েছিল, সেই গানটা কি এখন কি মনে পড়ে, এখন কি মাঝে মধ্যে গাইতে ইচ্ছে করে, প্রথম দিনের অনুভূতি গুলো হ্যাঁ, মনে আছে? প্রথমবার হয়তো মা সাজিয়ে দিল, তারপরে গিয়ে গানটা করা হলো, এই যে অনুভূতিটা। প্রথমে আমি একটা লোকগীতি করেছিলাম, সে গানটা এখনো মাঝে মধ্যে আমি করি। হুম। তখন কি মনে হয়েছিল, দুরু দুরু বুকে এসেছিল তোমার কাছে হারমোনিয়ামটা করে, মনে হয়েছিল হয়তো বুক কাঁপতে কাঁপতে এসেছিলাম, হারমোনিয়াম রিড গুলোকে ছুঁয়েছিলাম, আর এখন সেই রিড গুলো হচ্ছে ছোঁয়ার, মানে দিনের শেষে ওটা ছুঁতে হবে, আমি স্পর্শে বিশ্বাস করি বললে দিনের শেষে হারমোনিয়ামের রিড গুলোই আমার ভরসা, আমার আশ্রয়স্থল। তাহলে লোকগীতি দিয়ে শুরু হয়েছিল, একটা লোকগীতি হতে পারে কি এখন এই মুহূর্তে? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। একটা লোকগীতি হোক। কাউকে ফোনটা ধরতে বলবে, আমি আর লাগছি হাতটা করে আমার কিছু দেখি। ভাই ক্যামেরা দিলে কোন ভাই ক্যামেরা দিলে কোন করছি তাহলে। হুম। ফোনের পরিস্থিতি সরিয়ে নিলে হারমোনিয়ার আওয়াজটা বেশি আসবে, ফোনের পরিস্থিতি একটু সরিয়ে নিলে। লোকের পিটি গো, লম্বা লম্বা চুল, মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল, মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল, বড় লোকের পিটি গো, লম্বা লম্বা চুল, মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল, মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। দেখেছিলাম সারানে ওরে সারানে, দেখেছিলাম সারানে ওরে সারানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে,
বড় লোকের পিটিলো লম্বা লম্বা চুল, মাথা বেঁধে দুটো লাল গেঁদা ফুল, মাথা বেঁধে দুটো লাল গেঁদা ফুল। লাল দুলার সারা নিয়ে ওরে সারা নিয়ে, লাল দুলার সারা নিয়ে ওরে সারা নিয়ে, ভালোবাসা দাঁড়িয়েছিল মাথার শীতে নিয়ে, ভালোবাসা দাঁড়িয়েছিল মাথার শীতে নিয়ে। বড় লোকের পিটিলো লম্বা লম্বা চুল, মাথা বেঁধে দুটো লাল গেঁদা ফুল, মাথা বেঁধে দুটো লাল গেঁদা ফুল। যা কেনে কোথা যাবি ওরে ও যাবি, যা কেনে কোথা যাবি ওরে ও যাবি, তুই পরে আমার ছাড়া কার বাহু, তুই পরে আমার ছাড়া কার বাহু। বড় লোকের পিটিলো লম্বা লম্বা চুল, মাথা বেঁধে দুটো লাল গেঁদা ফুল, মাথা বেঁধে দুটো লাল গেঁদা ফুল। বড় লোকের পিটিলো লম্বা লম্বা চুল, মাথা বেঁধে দুটো লাল গেঁদা ফুল, মাথা বেঁধে দুটো লাল গেঁদা ফুল, মাথা বেঁধে দুটো লাল গেঁদা ফুল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা লাইভে চলছে আমাদের লাইভ। এই গানটা দিয়ে একটা কিছুদিন আগে একটা বিতর্ক হয়েছিল, রতন কাহের নাম অবশ্যই বলতে হয় গানটার কথা এলে। এখন সবাই জানে, সে সময় জানতো না। একটা বিতর্কের ফলে গানটার নামটা, গায়কের গীতিকারের আসল নামটা মানুষ জানতে পেরেছে। আর এখন আমি একটা সাদা ফুল দেখতে পাচ্ছি, তিস্তার মাথায় লাল গাঁদা ফুল দেখতে না পেলেও তিস্তার মাথায় সাদা ফুল আমি একটা দেখতে পাচ্ছি। যে প্রসঙ্গে আসলো সেই প্রসঙ্গে আসি। তবে আহ আরো একটা কমেন্ট চলে এসেছে অলরেডি, কমেন্ট একটু পড়ে নি। শ্রাবণী মুখার্জি লিখছে, খুব ভালো লাগছে অনুষ্ঠান, ধন্যবাদ দিদি, পাশে থেকো, সাথে থেকো। মৈত্রী মন্ডল হচ্ছে, প্রিয়ার গান খুব সুন্দর লাগলো। ধন্যবাদ মৈত্রী। মৈত্রী ধন্যবাদ দেবো কেন, ও তো আমাদের ঐক্যতানের লোক, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দিয়ে তুলে নিলাম ঐক্যতানে হওয়ার জন্য। ভালো লাগবেই তো, ঐক্যতানে নিজেদের ঘরের লোকের যদি সবাইকার ভালোই লাগে। আহ আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর বেশিক্ষণ অনুষ্ঠানটা টেনে লম্বা করব না। আমরা কমক্ষণ ভালো করে থাকার চেষ্টা করেছি। যে কথাটা বলছিলাম আসলে সেটা হচ্ছে গিয়ে ঘরে বাইরে অনুষ্ঠান কেন ঘরে বাইরে নাম হয়েছিল একটু বলে দেওয়া উচিত আশা করি। কারণ এই নামটা নেওয়ার পিছনে কাল যার জন্মদিন সেই মানুষটা, সেই দাড়ি বুড়ো রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সকলের ঠাকুর বলতে আমরা যারা একটাই বুঝি, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে যাপনে তার একটা উপন্যাস থেকে ঘরে বাইরে নামটা নেওয়া। এবং তার সাথে যুক্ত রয়েছে এই মাসে 2 তারিখে জন্মদিন পেরিয়ে এলাম যার, শতবর্ষ জন্মদিন অতিক্রান্ত হলো সত্যজিৎ রায়। তিনিও এই উপন্যাস নিয়ে একটি সিনেমা করছিলেন ঘরে বাইরে। তো এই সময় দাঁড়িয়ে ঘরে বাইরেটাই খুব বেশি এবং আমাদের জীবনে না সবসময় বাইরের লোকেরা বলছে না বাইরে যাবে না ঘরে থাকো, ঘরে বাইরে এই দুটো শব্দ আমরা বেশি বুঝছি এখন। তো আমাদের অনুষ্ঠানের নামও সেই অর্থে ঘরে বাইরে। হয়তো নামটা ঠিক কেমন লাগলো জানি না, তো মেলানোর জন্য মেলানো হলো, কথা বলে বোঝাতে হবে অনুষ্ঠানের নাম কেন দেওয়া হলো, অনেক কিছু যুক্তি খাড়া করে বোঝানো হলো আলটিমেট। তো মৈত্রী আমার লেখছে, অপুদার সঞ্চালনা খুব ভালো। আমি সঞ্চালনা করছি না, সূত্র ধরিয়ে দিচ্ছি আর বাজে বকছি মাঝখানে। কিছু লোকের কাল থেকে বাজে বকা, আমি সেই বাজে বকলাম, মানে একজন গান করছে একজন কবিতা বলছে, আমি মাঝখানে একটু বাজে বকে দিলাম। তিস্তা, তোমাকে ধন্যবাদ দেবো না, আমরা ঘরে বাইরে করেছিলাম। টিয়া যেহেতু ওইখানে সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে ও ঘরের, আমরা তিস্তাকে বাইরের বলছি না তা বলে, কিন্তু তিস্তা আমাদের ঘরে, তিস্তা আমাদের স্বজন বান্ধব, আমাদের খুব কাছের মানুষ। তো আমাদের অনুষ্ঠান চলতে থাকবে। আমরা কালকে যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন, আমরা তার আগের দিন দাঁড়িয়ে কথা বলছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটু আমরা রবীন্দ্রনাথ আমাদের জীবনে কিভাবে এসেছে আমরা সেই জায়গাগুলো আলোচনা করতে করতে শেষের দিকে যাব। রবীন্দ্রনাথ আমাদের জীবনে যাপনে ছোটবেলা সহজ পাঠ থেকে আমাদের একটু যৌবন বয়সে চোখের বালি বা বৃদ্ধ বয়সে গীতবিতান পাশে রেখে ঘুমোতে যাওয়ার যে অভিজ্ঞতা আমাদের সকলেরই, মানে রবীন্দ্রনাথ সকল বয়সের জন্য, সকল কালের জন্য, সকল ধর্মের জন্য। তাই তিনি হয়তো লিখেছিলেন আজ হতে 100 বর্ষ পরে তার কবিতা যে কেউ পড়বে সেটা তিনি তাই লিখতে পেরেছিলেন। তো আমরা কিভাবে রবীন্দ্রনাথকে দেখি, আমাদের জীবনে রবীন্দ্রনাথ কিভাবে আছে? তিস্তা, তুমি বলো রবীন্দ্রনাথ তোমার জীবনে কতটা জুড়ে রয়েছে, কিভাবে রবীন্দ্রনাথ আছে?
আমি তো রবীন্দ্রনাথের কিছু কিছু কবিতা পড়েছি, তো খুবই ভালো লাগে, গল্পগুলো, ছোট গল্পগুলো খুব ভালো লাগে। আর রবীন্দ্র রচনাবলী থাকলে সবারই মনে হয় খুব মানে সময় কাটাতে কোনো চিন্তা থাকে না। বুঝতে পারছি। টিয়া এবং ও আবার টেকনিক্যাল সমস্যার জন্য আহ ঠিক আছে, রবীন্দ্রনাথ আছে, রবীন্দ্রনাথ থাকবে। রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে, অন্তরাত্মায় রয়েছে, আমাদের যাপনে রয়েছে রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে সকলকে আবিদ্রিক অভিনন্দন জানিয়ে আহ তিস্তা, অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ দেব না। আহ আমরা আজকে এখানে ইতি টানবো আমাদের ঘরে বাইরের। সকলকে একটা অনুরোধ, ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক ব্যবহার করুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, চেষ্টা করুন নিজেকে ভালো রাখার, সুরক্ষিত রাখার, তবে আতঙ্কিত হবেন না, ভালো থাকুন। তিস্তা, দর্শকদের উদ্দেশ্যে শেষ যদি কিছু বলে যেতে চাও। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলে যেতে চাও এই সময় দাঁড়িয়ে? আমরা শেষ করবো, অনুষ্ঠানে ইতি টানবো এবারে। দর্শকদের উদ্দেশ্যে তুমি যেগুলো বললে সেগুলি সবাই সাবধানে থাকুন। আর যারা যারা অনুষ্ঠানটা দেখলেন, এত ভালো ভালো কমেন্টস করলেন, আমি কিন্তু সত্যি আশা করিনি যে আমরা এতটা সাফল্য পাবো। সেটাই, মানুষকে ভালো লাগাই। আবার হয়তো কোনোদিন ফিরে আসবো, আবার যদি ইচ্ছে করে আবার আসো ফিরে। এই কথাটা রবিরা খুব বলে গেছিল, আবার হয়তো আবার ফিরে আসবো যদি মানুষ এইভাবে আমাদেরকে সাপোর্ট করে, ভালোবাসে। ধন্যবাদ, টাটা, শেষ করছি আজকের মতো এখানেই ইতি।